শাকিব খানের সাথে কানেক্ট হওয়ার পর ডেফিনেটলি শাকিব খান তো একটা বিয়ে করার পর আগেই বলে না যে আমি বেবি চাই, না তো এটা ট্র্যাপে পরে বেবি টেবি হয় যে বউকে পুতুলের মতো ঘরে সাজা রাখবো, আমার বউ কেন কাজ করবে? ও তো জামাইরে পুতুল বানায় রাখছে কিছু। এখন উল্টা হয়েছে তো কি হয়েছে? শাকিব খান অসচেতন সেটা আমি কিভাবে বলবো, বাট আমার মনে তো হচ্ছেই যেহেতু দুইটা পরপর বেবি, তা তো মনেই হচ্ছে। হ্যাঁ, আমার শাকিব খান খুব ভালো লাগে। আমার স্বপ্ন তুমি থেকে আমি ওর খুব বিগ ফ্যান ছিলাম। যখন সালমান খান, মানে আমি জানি না এটা কে তোমাদের বলেছে যে উদ্যোক্তাদের গিভ এন্ড টেকের ব্যাপার আছে। সুগার ড্যাডি যারা ইউজ করে তারা কিন্তু উদ্যোক্তা এই নামটাকে তারা জাস্ট ট্যাগলাইন হিসেবে চালায়। বাট টনি আপু হ্যাটস অফ যে উনি মুখের উপর কতগুলো অ্যানসার গুলো দেয় যে ধরেন এগুলো আমাদের প্রত্যেকটা মেয়ের মনের কথা। তোমার এটা মনের কথা, আই গুগলটা চেটে দিয়ে যায়। না এটা মাল্টিমিডিয়া প্রেজেন্টস উদ্যোক্তা কথা। আমাদের সঙ্গে রয়েছে ভেরি স্পেশাল পারসন, যিনি সোশ্যাল মিডিয়াতে খুবই পপুলার। ইনফ্যাক্ট তার পরিচিতি আরও ছড়াচ্ছে। শি ইজ এ এন্টারপ্রেনার, উদ্যোক্তা, সফল উদ্যোক্তাই বলা যায়। টিউলিপ রহমান। টিউলিপ ফুলের নামে নাম, সুবাস ছড়াচ্ছে এখনই। যদিও টিউলিপ ফুলে কোনো সুবাস নেই। ওকে, টিউলিপ ফুল ইটসেলফ সুন্দর। নাইস। আমি কয়েকটা র্যাপিড ফায়ার প্রশ্ন করব এবং এগুলো তোমাকে হয়তো মানে আশপাশ দিয়ে আগুন ছড়াবে, সেই আগুনটা কতটা প্রতিহত করতে পারো সেটা তোমার উপরে। নাম্বার 1, আচ্ছা ভালোটাই করি। নারী উদ্যোক্তাদের মধ্যে তোমার আইডল কে? নারী উদ্যোক্তা রুবাবা আব্দুল্লাহ। পারফেক্ট। 2 নম্বর হচ্ছে মানে সেকেন্ড র্যাপিড ফায়ার, তোমার জীবনের ড্রিম বয় কে? সালমান খান। আচ্ছা, মানে ওয়াই সালমান খান? একদম ছোটবেলা থেকে, যেমন টিনেজ টাইম থেকে মানে ভালো লাগা এগুলো যখন বুঝেছি তখন সালমান খানের ম্যানে পেয়ারকেই দেখেছিলাম একদম ছোটবেলায়। ফ্রেন্ড মানে পেয়ার, পেয়ার মানে দোস্তি, এগুলো একটা কিছু একটা ছিল মনে হয়। তখন মনে হলো যে আল্লাহ এরকম একটা কিউট বয় তো আমাদের লাইফে সবাই চাই। সো তখন থেকে সালমান খান ক্রাশ, স্টিল সালমান খান ক্রাশ। বিয়ে করে না এটাও একটা কারণ। এটা তো আরো ভালো লাগে যে বিয়ে করে নাই, ভালো আছে, সেফ আছে। এরকমই থাকুক না। 3 নম্বর, হিরো আলম ছাড়া তোমার প্রিয় ব্যক্তিকে? রাকিব। তার মানে হিরো আলম তোমার প্রিয় না, আমি তো প্রশ্নই করছি হিরো আলম ছাড়া তোমার প্রিয় না হিরো আলম অবশ্যই, ওকে নিয়ে যত নেগেটিভ কথা বলা হোক, বাট তাকে কিন্তু একটা আইকন মানতেই হবে। যেমন সে কোনো কিছু না করে অনেক কিছু করে ফেলছে, পুরো বাংলাদেশে তাকে সবাই চিনে এক নামে। তুমি হয়তো বা ফেমাস কুখ্যাত বা বিখ্যাত, ওকে কুখ্যাত বিখ্যাত মিক্স করে বলতে পারো, যেহেতু সে ইলেকশনও করে ফেলছে, নির্বাচন, যেটা একটা হ্যাটস অফ। মানে তাকে হাসতে হাসতে বললো মানুষটা আসলে হিরোর মতোই কাজ করে ফেলছে। ওকে। নাম্বার 4, তোমার প্রিয় পোশাক যেটা পরে আছো নাকি অন্য কোনো কিছু? অবশ্যই শাড়ি, 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 শাড়িতেই নারী, আই বিলিভ। কেন? মানে পশ্চিমা উদ্যোক্তারা কিন্তু ডিফারেন্ট পোশাক পরে। আমি এই কনসেপ্টটাই চেঞ্জ করতে চাই। আমার কথা হচ্ছে যে যারা মনে করে যে আমি ওয়েস্টার্ন পরলে আই লুক স্মার্ট, হ্যাঁ, আমার এই কনসেপ্টে আমার একটু প্রবলেম। আমার কথা হচ্ছে তুমি শাড়িতেও স্মার্ট, তুমি যদি স্মার্ট হও তুমি শাড়িতেও স্মার্ট থাকবে, তুমি কামিজেও স্মার্ট থাকবে, প্যান্ট শার্টে অবশ্যই থাকবে। প্যান্ট শার্টে সবাই, মানে রাস্তা থেকে একজনকে উঠে নিয়ে আসলে প্যান্ট শার্ট পরলে সেও স্মার্ট দেখা যায়। বাট তুমি কিভাবে নিজেকে ক্যারি করছো এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে স্মার্টনেস। মানে ওয়েস্টার্ন পরলেই যে তুমি স্মার্ট হয়ে যাবে এটা না, শাড়িতে বেশি স্মার্ট দেখা যায়, আর মেয়েদের সবচেয়ে বেশি সুন্দর শাড়িতেই লাগে আমার কাছে মনে হয়। আচ্ছা, উদ্যোক্তা হতে কি গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে? মোটেও না, একদমই 100% ভুয়া কথা এটা। প্রমাণ দাও। মানে আমি জানি না এটা কে তোমাদের বলেছে যে উদ্যোক্তাদের গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে। আমি জানতে চাচ্ছি, আমি জানি না। না, আসলে গিভ অ্যান্ড টেকের ব্যাপার নেই, এটা ইজ নট এ মিডিয়া। হ্যাঁ, উদ্যোক্তা হচ্ছে আমাদের এমন যে তোমাকে ইনভেস্ট করতে হবে, তোমাকে কিছু একটা মানি বা তুমি যে একটা প্রোডাক্ট নিবা বা তুমি কি নিয়ে আসতে চাচ্ছ ফিল্ডে, হ্যাঁ, ধরো তোমার ফেস ভ্যালু, এটাও ইনভেস্ট করতে হবে যে আমার চেহারা সুন্দর, বা আমি ফটো ছবি টবি তুললে বা আমি মেকআপ করলে আমার অনেকে লাইক দেয়, অনেকে কমেন্ট করছে, সো এটাও কিন্তু একটা ইনভেস্টমেন্ট। তুমি এটা করে ফার্স্টে ফলোয়ার নাও, দেন হচ্ছে তুমি টার্গেট করো যে আমি আসলে কি নিয়ে উদ্যোক্তা হব। আমি শাড়ি নিয়ে কাজ করবো, কসমেটিক্স নিয়ে কাজ করবো, না অর্নামেন্টস নিয়ে কাজ করবো, ওর ফুড, এনিথিং, ব্লগিং, তুমি কিছু করতে হলে ইনভেস্টমেন্ট। এখানে গিভ এন্ড টেক বলতে উদ্যোক্তাদের মধ্যে কিছুই নেই, উদ্যোক্তাদের মধ্যে গিভ এন্ড টেক নাই। বরঞ্চ বড় বড় উদ্যোক্তা যখন হয়ে যায় তখন তারা চিন্তা করে যে আচ্ছা ছোট উদ্যোক্তাদের থেকে কিছু কি, মানে ধরো আমি তাকে উঠাবো, তখন আমাকে কিছু, মানে লাইক এই দুনিয়াতে আসলে ফ্রিতে কোনো কিছুই
হয় না। সো তখন আমরা চিন্তা করি যে একটা বড় উদ্যোক্তাকে যদি আমার কিছু প্রোডাক্ট দিয়ে ইনভেস্ট করি, যে আপু একটু সাইড বাই সাইড অ্যাজ এ রিসেলার আমারটা প্রমোট করো, সেক্ষেত্রে আমাকে দেখা যায় আমার একটু সিনিয়র কাউকে আমাকে কিছু গিফট দিতে হচ্ছে। মানে মানির ক্ষেত্রে আমি এখনো স্টিল আনি কখনোই, কারণ আমি অনেক স্ট্রাগল করছি ভাই, আমি অনেক, বাট আমি ইনভেস্ট করে আসছি, আমি সেটা বলতে পারবো। বাট আমি গিভ এন্ড টেকটা আমি দেখিনি, এটা নেই। এই যে ইনভেস্টের কথা বলছো, ধরো একজন শুরু করবে স্টার্টআপ খুব শূন্য থেকে, তার তো সেই সুযোগটাই নাই, কিচ্ছু নাই, মূলধন নাই, কোনো ক্যাপিটাল নাই, তাহলে কি তার সুগার ড্যাডি বা হানি ড্যাডি লাগবে? হানি ড্যাডি বা সুগার ড্যাডি যারা ইউজ করে তারা কিন্তু উদ্যোক্তা এই নামটাকে তারা জাস্ট ট্যাগলাইন হিসেবে চালায়, তাদের টার্গেট কিন্তু অন্যদিকে। হ্যাঁ, আর জিরো থেকে যেটা বলছেন ভাই, আমাদের অনেক অনেক সংস্থা আছে যারা হচ্ছে আমরা কিন্তু দুস্থ নারীদের টাকা, যেটা লোন বলে, দিচ্ছে। ইভেন আমাদের গার্লস গ্রুপে আছে, ধরেন আমার একটা গার্লস গ্রুপ তো আছে, আমাকে কেউ এসে বলছে যে আপনার কাছে টাকা নেই, আমি কিভাবে কি করব। তো আমরা কিন্তু অনেক কোম্পানির সাথে লিঙ্ক আপ আছি, আমরা কিন্তু তাদেরকে প্রোডাক্ট দিচ্ছি ফ্রি, যে তুমি এটাকে সেল নাও, অর্ডার নাও, প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি, দেন তুমি ওখান থেকে টাকাটা নিয়ে নাও। সো আমরা কিন্তু এভাবে করছি। আর এই সুগার ড্যাডি যেটা বললেন, এরা হচ্ছে উদ্যোক্তা বলেন, নিজেকে অ্যাজ অ্যাক্ট্রেস বলেন, যাই বলেন, এটা তারা ইউজ করতেছে ওই জিনিসটাকে লুকানোর জন্য। মানে সুগার ড্যাডি বা যেটা বলছেন যাকে রাখার জন্য এটা ইউজ করছে, এরা আসলে উদ্যোক্তা না। একদম রিয়েল উদ্যোক্তাদের সবাই দেখেন জিরো থেকে স্টার্ট করেছে। লাইক আমি তো 10,000 টাকা দিয়ে স্টার্ট করেছি। বাহ, দারুণ। একজনকে আমরা প্রায় সোশ্যাল মিডিয়াতে দেখি, ভীষণ পপুলার, এবং তিনি ব্র্যান্ড প্রমোটার, এন্টারপ্রেনার, তনি। তাকেও কিন্তু অনেক নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হয় ম্যাক্সিমাম টাইম। আমি প্রথম দেখে ভাবছি এটা কে, বাবা মনে হয়, কোনো কিছু দেখিনি, জাস্ট ভিডিও দেখে মনে করছি বাবাকে পাশে রেখে সে ভিডিও করতেছে। পরে যখন শুনছি না হাজব্যান্ড, ঠিক আছে হতেই পারে। তো এইটা কি মনে হয় যে এরকম কাউকে থাকলে বেটার হয়? প্রথমত ওদের দেখে কি মনে হয়? প্রথমত কিন্তু টনি আপু কিন্তু আমাদের এখন মোটামুটি ম্যাক্সিমাম নারী উদ্যোক্তাদের একজন আইকন। কেন? কারণ তাকে, সে ফেমাস হওয়ার পর আমরা ভাইয়াকে দেখছি, ভাইয়াকে কিন্তু আমরা আগে দেখিনি। এটা ফেমাস হয়েছে গালিগালাজ না, গালিগালাজ না, কারণ টনি আপু ফেমাস হয়েছে, শি ইজ দ্য মানে রিয়েল একজন পার্সন, যে কিনা প্রথম মানে আমাদের যে একটা নারী উদ্যোক্তারা আমরা যারা ছিলাম, বিজনেস ওমেনরা, তারা আমরা যে একদম ইনফ্লুয়েন্সার দ্বারা বা যারা আমাদের প্রমোশন করছে, তারা যে আমাদের একদম পেয়ে বসেছিল, এটা যে আমরা প্রতিবাদ করতে পারছিলাম না, মানে আমরা আসলে বলতে পারছিলাম না যে ধরেন আপনাকে আমি হায়ার করেছি, এখন আপনি আমাকে একটা কিছু বুঝাই দিচ্ছেন, না এটা করা যাবে না। মানে একটা আতঙ্ক কাজ করতো যে ব্র্যান্ড প্রমোটার তো অনেক ফলোয়ার, সে যদি কিছু বলে দেয় মানে তাহলে তো আমার ব্যবসা ধসে নেমে যাবে। এটা ছিল ভাইয়া ওয়ান্স, এটা কিন্তু ছিল, অনেক ইনফ্লুয়েন্সার অনেক কোম্পানিকে পুরো শেষ করে ফেলছে, এটা কিন্তু আমাদের নিজের চোখে দেখা। সো টনি আপু প্রথম রুখে দাঁড়াইছে যে আমি বিজনেস করছি, আমি তোমাকে ইনভেস্ট করছি, তুমি আমার কাজ করবো, আমি তোমার পাশে দাঁড়া, আমি ফেমাস হবো, আমি হতে চাচ্ছি। সো এই জিনিসগুলি থেকে কিন্তু সে প্রথম হাইলাইটে আসছে। কোন একজন ওয়েল নোনের সাথে ঝগড়ার মাধ্যমেই সেটা হাইলাইট হয়েছে। আপুকে তখন সবাই আমরা সাপোর্ট করেছি, কারণ উনি সবার তরফ থেকে কথাটা বলেছিল। দেন আপু যখন ফেমাস হলো, যখন আপু আগে কিন্তু ইনফ্লুয়েন্সাররা বলে নেগেটিভ কমেন্টে রিপ্লাই দিতে ভয় পেত, একটা গালি দিছে, বা টনি আপু হ্যাটস অফ যে উনি মুখের উপর কতগুলো অ্যান্সার গুলো দেয়, যে ধরেন এগুলো আমাদের প্রত্যেকটা মেয়ের মনের কথা, যে আমরা একটা গালি দিতে চাই বা দিতে পারি না। তোমার একটা মনের কথা, আই গুগলটা চেটে দিয়ে যায়। না না, এটা না, লাইক এখন মানে রাখেন, এখন আপনি আমাকে একটা চাটাচ্ছেন, আপনি একটা হিউম্যান বিং, কতক্ষণ আপনি কন্ট্রোল থাকবেন? হ্যাঁ, যেমন বলতেছেন, যেমন আপু যেমন খুব সুন্দর কথা বলে যে চাচা কোথায় বা নানা কোথায়, বলে তোর নানাকে বিয়ে করছি কিনা, সুন্দর অ্যান্সার, কিন্তু আমিও নর্মাল বলে বলতাম যে তোর তারা কি বিয়ে করছি বা তুমি কি আমার খাওয়াই দিচ্ছ, নো, তো এটা তো একদমই না। এখন কিছু কিছু তো আপু নিজেও হয়তো আপুও বলবে যে আসলে লাইফ চলাকালীন অনেক প্রেশার থাকে ভাইয়া। প্রথমত আপনি প্রোডাক্ট দেখাচ্ছেন, এর মধ্যে একদল আপনাকে নেগেটিভ কমেন্ট দিয়ে যাচ্ছেন, আপনাকে সেটা অ্যান্সার দিতে হবে। ভাই প্রেশার তো এইটা, ওইটা তো পাইতেছে না, এটাই তো, এই করতে করতে এখন আপু তো এমন একজন হয়েছে আলহামদুলিল্লাহ, যে বাংলাদেশ আনাচে কানাচে সানজি ভাই টনি আছে, কার এতগুলো শোরুম আছে। সে বলেন আপনি একদিন গালি খাচ্ছেন, সে যাই হোক সে কভার আপ করছে, এখন হয় অনেকেই ধরবে যে ও ইনফ্লুয়েন্সার, তো এখন মানুষের কাজই হচ্ছে বলা। এককালে তো আমাদের ক্রিকেটারকে বলতে শুনছি একদম ওপেনলি যে টনির এই কথাগুলো শোনার জন্যই সে দেখে, যে কাউকে বলবে আই বগল চেটে দিয়ে যা, কিংবা এই টাইপের কথা বলবে বলেই সে শোনে। তো এটা তো
নেগেটিভ একটা ইম্প্যাক্ট, নেগেটিভ মন্তব্যের কমেন্ট দেয় বলেই সে এতটা ভাই না না, এটা তো করে না। না না, এটাও ভুল বলেন। আরো ইনফ্লুয়েন্সার ছিল, আর কে যে করে? না, আরো অনেক ইনফ্লুয়েন্সার ভাই, আপনি হয়তো জানেন না, 2017 থেকে আমরা ফলো আপ করি সবাইকে। সো অনেক নেগেটিভ কমেন্ট আমরা দেখেছি, অনেকেই সহ্য করেছে, বাট এত স্ট্রিক্টলি অ্যান্সার করেনি। তনি আপুটা ফেমাস কেন হয়েছে? কারণ সে একটা প্রতিবাদ নিয়ে নেমেছিল, যার কারণে তার পিছনে অনেকে লেগেছিল, অনেকেই, যে এখন তনির মুখ দিয়ে কিছু ভুল বের হবে, এখন আমরা ধরবো। সো এই জন্য হয়তো বা তনি আপু বেশি অ্যাটাকিং হয়েছে। আর ভাই, ওয়ান ম্যান আর্মি, সে একাই সবার সাথে যুদ্ধ করছে, স্টিল যুদ্ধ করে। সে তার সাথে সে একা কিন্তু সার্ভাইভ করছে। টাকা পেলে যুদ্ধ করা যায়। আচ্ছা, সে টাকাটা তো আগে পায়নি, এখন তার তো জামাই থাকলে যুদ্ধ করা যায়। তাহলে তো এরকম অনেকে আছে, কেউ তো ফিল্ডে নেই ভাইয়া। এরকম হাজবেন্ড, ধরেন স্ট্যাবলিশ হাজবেন্ড অনেকেরই আছে, কে ফিল্ডে নেই। বরঞ্চ এরকম স্ট্যাবলিশ হাজবেন্ডরা ম্যাক্সিমামই থাকে যে বউকে পুতুলের মতো ঘরের সাজা রাখবো, আমার বউ কেন কাজ করবে। ও তো জামাইরে পুতুল বানায় রাখছে কিছু। এখন উল্টা হয়েছে তো এই তো কি আসো, হয়েছে? আসো তো, এই বলে দাও আমাকে তুমি কেন বিয়ে করছো? এই যে ফেসবুকে আপনারা যা দেখেন বিশ্বাস করেন কেন? আমি তো তনি আপুকে পার্সোনাল তুমি দেখছি। তো সব নাটক করে। হ্যাঁ না, তনি আপুকে আমি পার্সোনাল দেখছি, ভাইয়াকেও দেখেছি, যথেষ্ট সাপোর্টিভ। হাজবেন্ড সাপোর্টিভ না হলে এত কাজ করা সম্ভব না। সামনে দেখাচ্ছে, ঘরের মধ্যে গুতাগুতি। আচ্ছা, আমি প্রশ্নে আসি, র্যাপিড ফায়ার থেকে চলে গেছি একেবারে লম্বা এক বক্তব্যে। প্রিয় খাবার কি তোমার? ভাত, গরুর মাংস। কেউ বলে তুমি নায়িকা পরিমণির মতো? না, আমাকে হিনা খান বলে, আমাকে বিদ্যা বালান বলে। হেলেনা জাহাঙ্গীর বলে? হেলেনা জাহাঙ্গীর কেমন চিনি না। হেলেনা জাহাঙ্গীরকে মানে আমাকে ছবি দেখা যাবে ভাই, না আমি এত বুঝি না। তোমার সাথে হেলেনা জাহাঙ্গীরের খুব মিল। আবার হেলেনা জাহাঙ্গীরটা কি আমি চিনি না। শিল্পপতি, সে সিনেমা করছে, কি এবারও করেছে? সে নির্বাচন করছে। হেলেনা আমি দেখলে চিনবো অবশ্যই, যেহেতু আপনি নাম বলছেন ফেমাস কেউ। শি ইজ অ্যাবসলিউটলি ফেমাস। আচ্ছা, তোমার আচ্ছা। কণ্ঠের সাথে মিল, চেহারার সাথে মিল। ও তাহলে ভালো। আচ্ছা, আর কার কার সাথে তোমার তুলনা দেয়? অনেকের সাথে বাবা, রেখা থেকে শুরু করে অনেক। আমার চেহারাটা মাল্টিপারপাস, যখন যেরকম সাজি হয়ে যায়। পূর্ণিমা আপুর সাথে মিলে, যখন চশমা পরি, খুব সিম্পল থাকি। ও আচ্ছা, মানে পূর্ণিমার মতো কি অল্প বয়সে জামাই বিয়ে করার ইচ্ছে? কার? মানে পূর্ণিমা তো বিয়ে ভাই আমি যা পাইছি অনেক শখ করে ভাই, তাহাজ্জুদ করে একখান জামাই পাইছি, ছেড়ে দাও আমার জামাইটাকে। ওটা আমি ফিল্ডে আনতে চাই না। হি ইজ ভেরি হ্যাপি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। চমৎকার। গাড়ির প্রতি কোনো ফ্যাসিনেশন আছে? না, আমি রিক্সা লাভার। রিক্সা ব্যাগ ছিনতে হলে বুঝবা। হয়েছে তো, ছিনতাইকারী কত ছিনতাই করছে। আমি বাংলাদেশে থাকি, ছিনতাই হবে, অ্যাক্সিডেন্ট হবে, এগুলো তো নর্মাল। আচ্ছা। বিদেশে কি কোনো অ্যাক্সিডেন্ট হয় না? রিক্সায় যাওয়ার পথে ব্যাগ টান দিছে? না না, ছিনতাইকারী দেখে আমাদের মোবাইল নিয়ে দিছে, আমি দিয়ে দিচ্ছি। তাহলে আমার লাইফ মোর ইম্পর্টেন্ট দেন মোবাইল, নিয়ে যাও। আপু দাও তোমার ফেসবুক না এসে বলছে যে আপু এটা না তা, আমি তো বুঝে গেছি যে ছিনতাইকারী। আমি বললাম ভাইয়া কিছু করে দাঁড়ানি করে ব্যাগ মোবাইলটা বের করে দিছি, ভাই এটা আসার কিছু নেই, চলে গেছে। পুরো ব্যাগটা পরে আবার ব্যাগ দিছে? হ্যাঁ, ব্যাগে টাকা ছিল না, তখন স্টুডেন্ট মানুষ ছিলাম। ও, এরপরে হয় নাই? না। আচ্ছা, প্রিয় মানে স্পোর্টস কোনটা? খেলা তো দেখা হয় নিশ্চয়ই। খেলা, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় খেলা না, ওয়েস্ট অফ টাইম। ক্রিকেট খেলা দেখা ওয়েস্ট অফ টাইম। 3 ঘন্টা বসে লাইফে 3টা ঘন্টা বরবাদ করা, আমার কাছে এটা খুবই বোরিং লাগে। ফুটবলটা ভালো লাগে, 90 মিনিটের মধ্যে, 60 মিনিটের মধ্যে শেষ, ভালো লাগে। প্রিয় ফুটবলারকে? এই তো, আমি কিন্তু প্লেয়ারদের নাম খুব খারাপ জানি। আমি মেসিকে একমাত্র চিনি, মেসির কথাই বলতে পারবো। আগে ছিল ডেভিড বেকহাম। এই তোমার তো সুন্দর মানে ফুটবলারদের পছন্দ। হ্যাঁ, আমি সুন্দরের পূজারি। আচ্ছা, আল্লাহ তাআলা বলেছেন সুন্দরের আসলে মানুষ তো সুন্দরের পূজারি না ভাইয়া? প্রত্যেকে তো সুন্দর, প্রত্যেকে সুন্দর না? সবই সুন্দর, বাট একদম নিজস্ব একটা চয়েস আছে না, যেটা ভালো লাগে। আচ্ছা, জামাই শুনলে খবর আছে। প্রিয় বন্ধুকে যে আসছে সে নাকি অন্য কেউ? আমার প্রিয় বন্ধু হচ্ছে আমার স্কুল লাইফ থেকে ঝুমুর। ঝুমুর? ও কি সে এই ফিল্ডে নাই, আমাদের এই সোশ্যাল মিডিয়ার ফিল্ডে নাই। এতক্ষণ অনেক ভালো ভালো প্রশ্ন করছি, এবার- এইবার অরিজিনাল র্যাপিড ফায়ার। জায়েদ খানের সঙ্গে ডিগবাজি দিতে পারলে কোথায় ঢুকতে পারবা? মানে ডিগবাজিতে তো জায়েদ খান দরজা ভেঙে ঢোকে, তো তুমি কোথায় ঢুকতে চাও? আমি ডাইরেক্ট পঙ্গু হসপিটালে ঢুকবো, কারণ আমার রিমোটিক আর্থ্রাইটিস আছে, আমার পায়ে ব্যথা, জয়েন্টে ব্যথা। ডিগবাজি দিতে গিয়ে ডাইরেক্ট পঙ্গুতে যেতে হবে, আমার ননদের জামাই আমাকে টেক কেয়ার করবে। সে ডক্টর। একদিনের জন্য কারো গার্লফ্রেন্ড হতে চাইলে তুমি কার হবা? জিন্দিগি তো কত ইন্টারেস্ট না। এতক্ষণ বলে সালমান খানকে তুমি এত ভালো? না তাও না বাবা, টার্লফ্রেন্ড হতে চাই না ভাই। একজনের বউ হইতে চাইছি, বউ হয়েছে এনাফ, গার্লফ্রেন্ড হতে চাই না। আচ্ছা, উদ্যোক্তারা ফ্রি নিতে ভালোবাসে নাকি ফ্রি দিতে ভালোবাসে? ফ্রি নিতে ভালোবাসে। এ পর্যন্ত তোমার তো সবকিছু ফ্রি। না বাবা, আমি বললাম না, আমি ইনভেস্ট করছি অনেক।
এখন ধরো আমি এমন একজন মানুষ, সার্চ দিলে বাবা টিউলিপ রহমানকে যদি কেউ একটা শাড়ি দিয়েছে, আমি বিনিময়ে 2টা শাড়ি গিফট করেছি। আমার বাসায় কেউ 1 প্লেট খাবার পাঠাইছে, আমি তাকে অবশ্যই তার ভরপুর পেট ভরে খাওয়াই দিচ্ছি। কারণ আমি এই মানুষ, আমার এই ভাল লাগে না যে কেউ আমাকে, ওয়ান্স একবারে শুনেছি খাবার নিয়ে খোটা শুনেছি, ড্রেস নিয়ে খোটা শুনেছি, ভাল লাগে না শুনতে। কারণ আমি বেসিক্যালি কিন্তু ফার্মাসিস্ট ভাইয়া, আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কিন্তু গিফট আছে, অনেক কোম্পানিকে দিতে হয়, আমরা কিন্তু অনেক স্পন্সরশিপ ওখানেও দেখেছি। তোমার কাছে নিশ্চয়ই প্যাড, কলম এগুলো বেশি বেশি? না, এগুলো দেখেছি তো আমি তখন দেখলাম যে এটা তো আসলে একটা স্পন্সরশিপ ট্যাগ হয়ে যায়, যে ওর ঘরে যা আছে সবই তো ফ্রি। আচ্ছা, এটা একটা আমি পছন্দ না। আচ্ছা, এটা খুব আমার জানার ইচ্ছা তোমার কাছ থেকে, যেহেতু তুমি উদ্যোক্তা, সচেতন। শাকিব খানের সঙ্গে যাদের সম্পর্ক হয় তারাই বাচ্চার মা হয়। হোয়াট ওয়াজ দ্য রিজন? কারণ হচ্ছে সে বাংলাদেশে 1 নাম্বার নায়ক, তার বাচ্চা অবশ্যই সিকিউর একটা লাইফ থাকবে। আর একটা ছেলেকে আটকানো যায় বাচ্চা দিয়ে না, তা আবার ছেলে বাচ্চা, যে কোনো ছেলেকে আটকানো যায়। একটা আগে তো মুরব্বীরা বলতো যে ছেলেদের মন হচ্ছে পেট থেকে, মানে ভালো করে রান্না করে খাওয়াও, ছেলেরা ইমপ্রেস থাকে বউয়ের প্রতি। বাট আরেকটা সেকেন্ড মেন হচ্ছে বেবিজ। সো শাকিব খানের সাথে কানেক্ট হওয়ার পর ডেফিনেটলি শাকিব খান তো একটা বিয়ে করার পর আগেই বলে না যে আমি বেবি চাই, না তো এটা ট্র্যাপে পরে বেবি টেবি হয়। বাট তারপর আমি মনে করি অ্যাজ এ ফাদার সে খুব ভালো। দেখলামই তো 2টা ছেলেকে সে ভালোই কেয়ার করে, ভালো লাগে। তবে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কি শাকিব খান একটু অসচেতন? শাকিব খান অসচেতন সেটা আমি কি বলবো, বাট মনে তো হচ্ছেই, যেহেতু 2টা পরপর বেবি, তা তো মনেই হচ্ছে। এবার ঈদের সিনেমা দেখা হয়েছে? না, খুব রাজকুমারটা খুব দেখার শখ ছিল। শাকিব খানকে ভালো লাগে? না, হ্যাঁ আমার শাকিব খান খুব ভালো লাগে। আমার স্বপ্ন তুমি থেকে আমি ওর খুব বিগ ফ্যান ছিলাম।